ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবিত নতুন নতুন গ্রাম, বিলীন শত শত ঘরবাড়ি। পানি কমে আসায় শেরপুরে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার শঙ্কা নেই, বাড়ছে সরকারি ছুটি। হত্যা মামলায় ফের সালমান, আনিসুল, রিপুমণি পলকের রিমান্ড মঞ্জুর। আছেন ইনু মেননো, মামুন মশিউরের 4 দিনের রিমান্ড। এবং মানিকগঞ্জে মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালক আতিকুলের 2 কোটি টাকার আলিশান বাড়ি। চাঁদাবাজি, তদবির বাণিজ্যে মালিক অঢেল সম্পদের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শিখা আজিজ। ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম, তবে পানি কমে আসায় শেরপুরে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানিবন্দী হয়ে আছে লাখো মানুষ। দুর্গত এলাকায় চরম সংকট দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির। ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। থেমে থেমে বৃষ্টি হয়, কংস ও নেতাই নদীর পানি কিছুটা বেড়েছে। পানিবন্দী হয়ে আছে অন্তত 2 লাখ মানুষ। ঘরবাড়িতে পানি উঠায় বন্ধ রয়েছে রান্নাবান্না। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও সুপেয় পানির চরম সংকট। ত্রাণ সহযোগিতা না পাওয়ার আক্ষেপ বানভাসী মানুষের। আমরা খাওয়া দাওয়া নাই, চুলের মধ্যে পানি, পোলাহান নিয়ে অনেক কষ্টে আছি। কষ্ট মষ্ট আছি, নাতি হুতি লইয়া কান্দাগাড়ি করে খাওয়া খাইতে দিতারি না, কিছু না, কোনো সাহায্য পাইতেছি না। আপনারা যদি আমরা একটু সাহায্য করুন, সবচেয়ে উপকার হইব আমরা। তবে বানভাসী মানুষের মাঝে ওষুধ ও শুকনো খাবার বিতরণের কথা জানায় প্রশাসন। যেগুলো নতুন প্লাবিত মানুষজনকে রেস্কিউ করে নিয়ে আসছি। ওনারা অনেকে আশ্রয় কেন্দ্রে আছে, ওনারা অনেকে হয়তো পার্শ্ববর্তী চেয়ারম্যানের বাসায় বা স্থানীয় মেম্বার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছে। আর আমরা রেডি খাদ্য দেওয়ার ব্যবস্থা নিয়েছি, যে এখনই হয়তো আমরা এটা বিতরণের উদ্দেশ্যে বের হব। নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হাজারো মানুষ। জেলার 186টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। তলিয়েছে আমন ধান ও শীতকালীন সবজি। প্রথমে হচ্ছে বইলে পানি, তারপর রান্নাঘরে পানি, তারপর বরঘরে পানি। খুবই কষ্ট করতেছি, 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ। এই ধান নষ্ট হয়ে গেছে, এখন বাড়িতে পানি উঠছে, গরু আছে নিয়ে থাকা সম্ভব না বাড়িতে। বিশাল বন্যা, বাড়ি ঘরে পানি উঠে গেছে। এই থাকার মতো বা খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। শেরপুরে বন্যার পানি কমলেও ভোগান্তি চরমে উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। নষ্ট হয়েছে আমন ধান ও সবজির আবাদ। লক্ষ লক্ষ টাকার মাছ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা আঙ্গ বাড়ি ঘর তলায় গেছে, আমরা 8 সেকেন্ডে রয়েছি। আমার ঘর দর ব্যাগ ভাঙ্গে গেছে, আমি কতবার থাকতাছি, মানুষের বাড়ি থাকতাছি। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পানিবন্দী লাখো মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? বন্যার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েই চলেছে। অর্থাৎ প্রায় 2 লক্ষাধিক মানুষ কিন্তু নানা কষ্টে দিনাতিপাত করছেন। তারা কিন্তু অভিযোগ করেছেন যে বেশিরভাগ মানুষই কিন্তু, আমরা যে এলাকায় ঘুরেছি, তারা বলছেন যে সরকারি কোনো ত্রাণ সহায়তা তারা কিন্তু এখনো পর্যন্ত পাননি। অর্থাৎ বলছেন যে বেসরকারি উদ্যোগে কিছু শুকনো খাবার তারা পেলেও সরকার কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত দেখেনি, অর্থাৎ সহায়তা করেনি। আমরা দেখেছি যে এই বন্যার কারণে কিন্তু একেবারেই সাধারণ মানুষ, কৃষক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি বিভিন্ন অফিস আদালতও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমি এখন রয়েছি ধোবাউড়া উপজেলার পুরা কান্দলিয়া খাদ্য গুদামে রয়েছি। এই খাদ্য গুদামটিও কিন্তু পানিতে একেবারেই ডুবে গেছিল, যদিও ক্ষয়ক্ষতির হয়নি সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং হালুয়াঘাট খাদ্য গুদামে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 120 টনের মতো চাল কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যার কারণে। অর্থাৎ পানি ঢুকে গিয়ে কিন্তু সেই ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ এখানকার স্থানীয় বাসিন্দা
যারা আছেন তারা বলছেন যে গত 2 দিন ধরে এই উজান এলাকা এখান থেকে কিন্তু পানি কিছুটা হলেও কমছে, যার কারণে তাদের যে ক্ষতির আশঙ্কা ছিল সেটি কিন্তু অনেকাংশেই কমে গেছে। আমরা যদি এখানকার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা রয়েছেন ফয়সাল আহমেদ জানতে চাই, এই যে আপনারা কিভাবে এই আপনাদের চাল আসলে সুরক্ষিত করে রেখেছিলেন? গতকালকে দ্রুত পানি বাড়ার ফলে ঝুঁকিপূর্ণ ছিল এই গুদাম, কিন্তু দ্রুত যখন পানি বাড়তে থাকে আমরা সাথে সাথে বাফল ওয়াল নির্মাণ করি, যার জন্য আমাদের গুদাম কিছুটা হলে সুরক্ষা হয় এবং আজ পানি দ্রুত নামার ফলে মোটামুটি ঝুঁকিমুক্ত বলা যায়। এছাড়া আমাদের জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মহোদয় সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছে, তারা সবসময় আমাদের পাশে ছিল। শুনছিলেন যে আসলে তারা কিন্তু এই গুদামঘরটি অর্থাৎ তাদের যে চাল রয়েছে সেটিকে সুরক্ষিত করার জন্য তারা তড়িৎ গতিতে ব্যবস্থা নিয়েছেন, যার কারণে এই গুদামের চাল কিন্তু নষ্ট হয়নি। অর্থাৎ হালুয়াঘাট গুদামে কিন্তু প্রায় 120 টনের মতো চাল কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। অর্থাৎ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলেছে এবং এই দুর্ভোগ নিরসনের পাশাপাশি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি কিন্তু বানবাসী মানুষ জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা দুর্গত এলাকা থেকে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের বন্যা দুর্গত পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছে। চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলা এলাকায় পদ্মা নদীর 5 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন 2 শতাধিক বাড়িঘর, স্কুল, কলেজ ও ফসলি জমি। বাড়ছে আতঙ্ক। স্থানীয়দের দাবি টেকসই বাঁধ নির্মাণের। সহকর্মী তারেক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। প্রতিনিয়ত ভাঙছে পদ্মার পার, বিলীন হচ্ছে বাড়িঘর, স্কুল, কলেজ। ভাঙনের মুখে আশ্রয় কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, স্থানীয় বাজার সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এমন পরিস্থিতি চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ও শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের পদ্মা উপকূলের 5 কিলোমিটার জুড়ে। অনেকেই ভাঙন আতঙ্কে সরিয়ে নিয়েছে বাড়িঘর, অনেকেই সহায় সম্বল হারিয়ে থাকছেন ভাড়া বাসায়। আমার বাড়ি ভাঙা হয়ে গেছে 5 বার এ পর্যন্ত। এখন বাড়ি চলে গেছি, ধরেন যে বগলাউলির বাজারের কাছে বাড়ি করেছি। আবার ফের বাড়ি ঘরও ভেঙে গেছে, কেউ ঠিকার মাটিতে আছে, কেউ বা 2-1 কাঠা করতে পারবে বা খাইতে ঠিক মতন পাচ্ছে না। স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, বহু প্রতিষ্ঠান এই বন্যার ভাঙনের কারণে বিলুপ্ত হয়ে গেছে। কোনটা গরু, কোনটা বকরি, কোনটা মানুষ, কোনটা খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত এই অসহায় মানুষের পিছনে কোনো ব্যক্তি কিন্তু দাঁড়ায়নি। বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো সুরাহা পাননি বলে জানান নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নদী ভাঙনে গোটা ইউনিয়নই নিশ্চিহ্ন হওয়ার শঙ্কা তার। স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ করে ফসলি জমি সহ ঘরবাড়ি রক্ষার। পূর্বেও কিন্তু আমি পানি উন্নয়ন বোর্ডকে বলেছিলাম বা স্থানীয় যে ইউনোসারকেও বলেছিলাম, যদি অন্তত এই বালুটা সরিয়ে দেওয়া যায়, জানা আছে, তাহলে হয়তো পানির গতিটা যদি মুভমেন্ট চেঞ্জ হয় তাহলে হয়তো আমরা রক্ষা পেতাম। আবার নতুন ভাঙন শুরু হলো তখন আমরা বলছিলাম যে যেহেতু প্রকল্প আপনারা পাঠাইছেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে অন্তত কিছু জিও ব্যাগ বা পানির গতিটা যদি পরিবর্তন করা যায়, তাহলে এবারকার প্রাথমিক ভাঙনটা যদি রক্ষা যায়, তাহলে হয়তো আপনাদের ওই প্রকল্প অনুমোদন হয়ে আসলে হয়তো কাজ করবেন। কিন্তু ওনাদের ও ধরনের কোনো সাড়া পায়নি। তো এদিকে ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধের জন্য প্রকল্প চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন কবলিত মানুষের জন্য পুনর্বাসনের আশ্বাস উপজেলা প্রশাসনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং দ্রুতই চলে আসবে, আমরা সেগুলো বিতরণ করতে পারবো। এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের দুর্যোগকালীন যে একটা বরাদ্দ থাকে সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা অলরেডি কমপ্লিট হয়েছে। এখন আমরা তাদেরকে সহযোগিতা করব। 2018 সাল থেকে এই 2 ইউনিয়নে নদী ভাঙলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ, ফলে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। মহাষষ্ঠীর মধ্য দিয়ে বুধবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। রাজধানী সহ দেশের মন্দির মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সুষ্ঠুভাবে উৎসব আয়োজনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে পূজার ছুটি 1 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শাহাদাত নিশাদের রিপোর্ট। বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিন ষষ্ঠী, বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাস সহ নানা রীতি আচারে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।
পূজা ঘিরে মন্দির মণ্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রতিমায় রং তুলির আঁচড় দিতে ব্যস্ত শিল্পীরা। পুরোদমে চলছে সাজসজ্জার কাজ। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। জানান, পূজা ঘিরে ঢাকায় নাশকতার কোনো আশঙ্কা নেই। প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণ মোতায়েন থাকবেন, দায়িত্ব পালন করবেন। একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য যে নিরাপত্তামূলক কার্যক্রম করবেন। পুলিশ সদস্যদের মধ্যে মনোবল ফিরছে জানিয়ে তিনি বলেন, জুলাই আগস্ট গণ আন্দোলনে পুলিশ সদস্য নিহতের ঘটনায় তদন্তে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পালিয়ে থাকা সদস্যদের গ্রেফতারেও কাজ চলছে বলে জানান ডিএমপি কমিশনার। আমরা চাই সমাজের সকল স্তরের মানুষ আমাদেরকে তথ্যপাত্র সাহায্য করবে এই সকল পলাতক ব্যক্তিরা কোথায় আছে। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও। সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেন তিনি। কথা বলেন ছুটি বাড়ানোর প্রসঙ্গেও। আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে আপনারা বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছেন এবং বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার আছে, সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে, বিশেষ করে সংখ্যালঘু। এদিকে পূজা ঘিরে নিরাপত্তা সহ সরকারের সার্বিক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ পূজা উদযাপন পর্ষদ। আমরা শুধু পূজার 5 দিন নয়, আমরা 365 দিনের নিরাপত্তা নিশ্চিত চাই। আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বের সাথে দায়িত্ব পালন করবে বলেই আশাবাদী সংগঠনটির নেতারা। শান্তিপূর্ণভাবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মঙ্গলবার দেবীর বোধন শেষে কাল মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজা ঘিরে সারা দেশে মণ্ডপগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরি শেষ হলেও অনেক স্থানেই প্রতিমায় শেষ তুলির পরশ গুলাতে ব্যস্ত কারিগররা। পুরো দমে চলছে সাজসজ্জার কাজ, বিরাজ করছে উৎসবের আমেজ। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপু রিপোর্ট। বুধবার ষষ্ঠীবিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। পূজা ঘিরে সারা দেশে মণ্ডপগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। জামালপুরে প্রতিমার গায়ে রং তুলির শেষ আঁচড় বুলাচ্ছেন কারিগররা। সুনিপুণ কারুকাজে প্রাণবন্ত হয়ে উঠছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের প্রতিমা। তবে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও আর্থিক সংকটে কিছুটা কমেছে এই জেলায় দুর্গোৎসবের কলেবর। আমরা সম্মিলিতভাবে জাতি ধর্ম নির্বিশেষে এদেশে একটি সুন্দর শারদীয় উৎসব আমরা উদযাপন করব। ধর্ম যার যার, উৎসব সবার, এই পরিবেশে যেন আমরা শান্তশিষ্টভাবে সবাই এই উৎসব পালন করতে পারি। নোয়াখালীতেও বন্যার কারণে ভাটা পড়েছে উৎসব আমেজে। জেলায় দুর্গাপূজা হচ্ছে 182টি মণ্ডপে। ধর্মীয় নেতারা বলছেন, এবার জেলা জুড়ে চলছে নিয়ম রক্ষার পূজা। তবে নির্বিঘ্নে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আমাদের গ্রামে গঞ্জে অনেকগুলি মন্দিরে এখনো মন্দিরের সামনে জল আছে, যার কারণে পূজাকে আমরা আনন্দমুখর করতে যাই আমাদের অনেক হিমশিম খাতে হচ্ছে। প্রতিটি উপজেলায় পূজাকে কেন্দ্র করে, পূজা উৎসবকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলরত থাকবেন। মাগুরায় এবার 561টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। সেখানে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও স্বেচ্ছাসেবকরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং জাঁকজমক সহকারে, অত্যন্ত সাবলীলভাবে আমরা দুর্গাপূজা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। রাঙ্গামাটির ত্রিপুরাপল্লী গর্জনতলিতেও লেগেছে উৎসবের ছোঁয়া। অখণ্ড মণ্ডলী মন্দিরে চলছে প্যান্ডেল তৈরির কাজ। জেলার সবচেয়ে বড় পূজা খ্যাত শ্রী শ্রী গীতাশ্রমেও চলছে উদযাপনের প্রস্তুতি। পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতায় কিছুটা আতঙ্ক থাকলেও প্রশাসনের আশ্বাসে ফিরেছে উৎসাহ ও উদ্দীপনা। মোটামুটি আমাদের প্রস্তুতিগুলো আমরা সম্পন্ন করছি এবং বর্তমানে যে পাহাড়ের যে পরিস্থিতি, একটু আমরা আতঙ্কে আছি। আমরা চাই প্রশাসন আমাদেরকে নির্বিঘ্নে যাতে পূজাটা করতে পারে সেজন্য সার্বিক সহযোগিতা করে। নিরাপত্তা ব্যবস্থার জন্য কোনো রকমের কোনো ত্রুটি না থাকে সেই বিষয়টি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। এদিকে চাঁপাইনবাবগঞ্জে শেষ সময়ে জমে উঠেছে পূজার কেনাকাটা। তবে আমদানি কম থাকায় পোশাকের দাম বাড়ায় হয়নি আশানুরূপ বিক্রি। আগের বছরের মতন পূজা হয়তো করেছি, কিন্তু আগের থেকে এখন একটু কম কেনাকাটা চলছে। আগে 2-3টা শাড়ি কেনা হতো, এখন একটা হচ্ছে। এবার পরিস্থিতি আরোই খারাপ, যে মানুষের হাতে সমস্ত পয়সা নাই।
এটাই আমার কাছে ধারণা মনে হচ্ছে। এই জেলায়ও শঙ্কা কাটিয়ে উৎসব উদযাপনে সামিল হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রশাসনিক নেতৃবৃন্দ সবাই সুস্থভাবে যেন আমরা পুজো করতে পারি সেভাবে আইনশৃঙ্খলা বাহিনী এবং আপনার জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়, র্যাব, বিজেপি সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে 5 দিনের উৎসবের পর্দা নামবে আগামী 13ই অক্টোবর। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের সবখানে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, চলছে সাজসজ্জা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে জামাল বাদশা। জামাল, পূজার প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। ইশিকা, আসলে আগামীকাল থেকে মহাষষ্ঠীর মাধ্যমে কিন্তু এই হিন্দু সম্প্রদায়ের যে সবচাইতে বড় ধর্মীয় উৎসব সেটি শুরু হতে যাচ্ছে এবং এই উৎসবকে ঘিরে কিন্তু এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে পূজা মণ্ডপগুলোর কিন্তু সাজ রব বিরাজ করছে। তবে প্রতিমার যে কাজগুলো রয়েছে, প্রতিমার কাজ কিন্তু এরই মধ্যে আসলে সমাপ্ত হয়েছে। এছাড়া আর কি বিষয় জানাতে চাই যে এই দুর্গাপুজোকে উপলক্ষ করে কিন্তু এরই মধ্যে লালমনিরহাটের যে প্রশাসন রয়েছে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। লালমনিরহাটের যে পুলিশ রয়েছে তারাও কিন্তু আসলে বিশেষভাবে কিন্তু তাদের যে বাহিনীর সদস্যরা রয়েছে তাদেরকে বিভিন্ন স্থানে দলবদ্ধভাবে কাজ করা এবং এককভাবে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে। আর কি বিষয় জানাতে চাই যে লালমনিরহাটের যে পূজা উদযাপন পরিষদ রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে লালমনিরহাট জেলায় এবছর 461টি পূজা মণ্ডপে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং এই 461টি পূজা মণ্ডপেই কিন্তু আনসারের পক্ষ থেকে সর্বমোট 3000 আনসার দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। এছাড়া কিন্তু বিজিবি, পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এই নিরাপত্তার ক্ষেত্রে কাজ করবে। আরেকটি বিষয় জানাতে চাই যে আগামীকাল যে মহাষষ্ঠীর মাধ্যমে যে পূজা শুরু হবে, অর্থাৎ দুর্গা পূজার যে শুরুটা হবে সেটি কিন্তু আগামী 13 তারিখ প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। সব মিলিয়ে ইশিকা যদি বলতে চাই যে লালমনিরহাটের যে সকল পূজা মণ্ডপেই কিন্তু সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র কালকে থেকে মহাষষ্ঠীর মাধ্যমে এই শারদীয় দুর্গোৎসব শুরু হবে এবং এরই মধ্যে কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার সদস্য ভাইদেরকে আমরা দেখেছি তারা তাদের দায়িত্ব পালন করছে। এছাড়া যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের কথা হচ্ছে, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে ধর্ম যার যার উৎসব সবার এই বিষয়টিকে সামনে রেখে যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে তাদের এই বড় উৎসবটি পালন করতে পারে নির্বিঘ্নে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু তারাও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া কিন্তু লালমনিরহাটের জেলা পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে এই পুজোকে সামনে রেখে কিন্তু তাদের নিরাপত্তা জোরদার আসলে বাড়ানো হয়েছে। সব মিলিয়ে সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু এরই মধ্যে সমাপ্ত হয়েছে। কিন্তু আগামী কাল থেকে পূজা শুরু হবে এবং আগামী 13 তারিখে কিন্তু প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই পূজার সমাপ্তি হবে। এই ছিল লালমনিরহাট থেকে 461টি মন্দিরের পূজার সর্বশেষ যে প্রস্তুতি সেটি নিয়ে খবর। ইশিকা। জামাল, অনেক ধন্যবাদ আপনাকে। লালমনিরহাটের পূজার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিবার নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্য থাকে, এবারে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাজার সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই পণ্যমূল্য সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে, বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে। মব কালচার সম্পর্কে তিনি বলেন, এমনটা আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। ধরনের কোনো শঙ্কা নেই। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে। তারপরে আমরা বিভিন্ন ইসের কী বলে গ্রাম পুলিশ থাকে। তারপরে আবার ওই কমিটিও করে দেওয়া হয়, তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয়। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে।
আলাদা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি শহীদুল হক এবং সাবেক এডিশনাল ডিআইজি মশিউর রহমানকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর যাত্রাবাড়ি, নিউ মার্কেট, রমনা ও মোহাম্মদপুর থানার 9টি হত্যা মামলায় আসামিদের 10 দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আলাদা আলাদা মেয়াদে রিমান্ড দেন বিচারক। প্রত্যেকটি মামলাই হত্যা মামলা। এই মামলাগুলোতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখার জন্য নিবেদন করেন। তার নিবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত এজাহারটা দেখে এবং তদন্তকারী কর্মকর্তা তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখান। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানা মামলা নম্বর 5 আর 24-এ এটি একটি বিস্ফোরক এবং হত্যা চেষ্টার মামলা। এই মামলায় জুনায়েদ আহমেদ পলক তাকে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়। সেই মামলায় বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মানিকগঞ্জের সিংগাইরে 2 কোটি টাকার আলিশান বাড়ির সন্ধান মিলেছে সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক আতিকুলের। ডুপ্লেক্স বাড়ি ছাড়াও নামে বেনামে তার আছে অঢেল সম্পদ। একসময় ট্যাক্সি চালক আতিকুল ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক হয়েই মেতে ওঠেন তদবির ও দখল বাণিজ্যে। সহকর্মী আব্দুল আলিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। চোখ ধাঁধানো এই আলিশান ডুপ্লেক্স বাড়ি কোনো মন্ত্রী এমপির নয়, এই বাড়ি মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালকের। মানিকগঞ্জের সিংগাইরের কাশিমনগর এলাকার লেহাজউদ্দিনের ছেলে আতিকুর রহমান 7ম শ্রেণী পর্যন্ত পড়ে শুরু করেন ট্যাক্সি চালানো। বড় ভাইয়ের তদবিরে বাগিয়ে নেন সড়ক পরিবহন ও সেতু বিভাগে গাড়ি চালকের কাজ। দায়িত্ব পান সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালানোর। এরপরই বদলে যায় আতিকুলের ভাগ্য। মন্ত্রীর স্ত্রীর আস্থা অর্জন করে নামেন তদবির বাণিজ্যে। এছাড়াও প্রভাব খাটিয়ে অবৈধভাবে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। গ্রামের বাড়িতে নির্মাণ করেন 2 কোটি টাকা ব্যয়ে আলিশান ডুপ্লেক্স বাড়ি। ঢাকায়ও জেন্টস পার্লার ও রেস্টুরেন্ট সহ গড়ে তুলেছেন নানা ব্যবসা। অভিযোগ আছে করোনাকালীন সিংগাইর থেকে কোনো ইট ভর্তি টাক ঢাকায় ঢুকতে বিধিনিষেধ থাকলেও আতিক মন্ত্রী ও তার স্ত্রীর নাম ব্যবহার করে গাড়ি প্রতি 5,000 টাকা করে নিয়ে যানবাহন প্রবেশ করার ব্যবস্থা করে দিতেন। তার বিরুদ্ধে একের পর এক বেরিয়ে আসছে এমন সব অপকর্মের ফিরিস্তি। আতিকের বাপদাদার কোনো সম্পদ তেমন ছিল না, এটা আমরা ছোটবেলা থেকে জানি। কিন্তু ঢাকা শহরে শুনি যে তার 4-5টা স্যালন আছে, আর একটা বলে বিউটি পার্লার আছে। আর আতিক হলো শুরুতে সিএনজি ড্রাইভার ছিল, ওখান থেকে কিছুদিন ইটের ব্যবসা করছে। তারপর শুনলাম ওবায়দুল কাদেরের ওয়াইফের গাড়ি চালায়। এলাকায় তো ওই বাড়ি খালি, ঢাকায় তো দোকান মশারি মনে হয় আছে। সে তো ভাই কাজ করতো আগে, কামলা পরে দিত, রিক্সা চালাইতো, ওই অটো গাড়ি চালাইতো। ঢাকা গেল, ঢাকা যায় ওই আস্তে আস্তে ওই ওবায়দুল কাদেরের গাড়ি চালাইলো। বেতন পান 18,000 টাকা। হিসেবে দেখা যায় 2 কোটি টাকা আয় করতে বর্তমান বেতনে তাকে গাড়ি চালাতে হতো 92.5 বছর। আর আতিকুল দুর্নীতি করে কয়েক বছরেই গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পত্তি। এমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। এ তদন্ত চায় দুদক। আয় বহির্ভূত কিংবা অনিয়ম বা দুর্নীতি করে কেউ যদি অর্থবিত্ত উপার্জন করে থাকে, তাদের বিরুদ্ধে যদি আইনগত কোনো ব্যবস্থা না হয়, তাহলে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের অনিয়ম, দুর্নীতি বা এই ধরনের যে অপকর্মগুলো, এগুলো ভবিষ্যতে থাকবে। দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যদি কেউ উপার্জন করে থাকে, তাদের আইনের আওতায় এনে তাদের বিচার হওয়াটা আমার দুদকও কামনা করে, দেশবাসীও সেটা চায়। স্থানীয়রা বলছেন, মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালকের এমন আঙ্গুল ফুলে কলা গাছের নিদর্শনই বলে দেয় বিগত সরকারের মন্ত্রী, আমলা ও নেতাকর্মীরা কতটা লুটপাটে জর্জরিত ছিলেন। নিউজ ডেস্ক,
দেশ টিভি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষীরা। নিহত কামাল হোসেনকে সোমবার সন্ধ্যায় গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্তে গুলি চালানো হয়। কামাল সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিলেন বলে জানান স্থানীয়রা। তবে কামাল চোরা কারবারে যুক্ত নয় দাবি করে তাকে বিনা কারণে গুলি করা হয়েছে বলে দাবি করেন তার স্বজনরা। পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ ফিরিয়ে আনা হবে বলে জানান এক বিএসএফ কর্মকর্তা। সহকর্মী সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষীরা। নিহত কামাল হোসেন উপজেলার জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদুমিয়ার ছেলে। সোমবার সন্ধ্যা 7টার দিকে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্তে তিনি নিহত হন বলে জানান কুমিল্লা 10 বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন। জানান কামাল হোসেন ভারতের 25 গজ অভ্যন্তরে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যায় বিএসএফ। ওনারা গেছিল স্মাগলিং অথবা এমন কিছুর জন্যই গেছে, যেহেতু আমরা সঠিক জানতে পারতেছি। তো যাওয়ার পরে তারা কি করছিল, ওইখানে যে একজনের ধরে ফেলছে। তো বিএসএফ উনি রিটার্ন আবার গেছে বিএসএফ সাথে। তো তারা দুজন মিলে বিএসএফ এর সাথে এক প্রকার দস্তাদস্তি শুরু করে। ওইদিকে আরেকটা বিএসএফ ছিল, উনি আসে তাড়াতাড়ি, যেহেতু ওনার সঙ্গীর সাথে দস্তাদস্তি বিএসএফ আসে উনি গুলি করে দেয়। যে মারা গেছে ও কিন্তু ওরা আনতে গেছে, আরেকজনের দৌড় ছিল ওইখানে, ওরে বাঁচাইতে যায় কিন্তু ও শেষ পর্যন্ত মানে গুলি খাইছে আর কি। কিন্তু প্রথমে কিন্তু ওরা কিন্তু মারে নাই, ও এদিকে আসছিল, ও এদিকে থেকে দমড়ে গেছে হেরে ছুটে আনার জন্য। তবে কামাল কোনো ধরনের চোরা কারবারে যুক্ত নয় দাবি করে তার বড় ভাই হিরণ মিয়ার দাবি বিএসএফ তাকে বিনা কারণে গুলি করেছে। হ্যাঁ, মূলত ফিফরা ডিম বাঙ্গাইয়ের ব্যবসা ছিল অনেক আগের থেকে, এর ব্যবসা ছিল এটা। অভাবের কারণে ইয়ার কারণে হয়তো অনেক সময় বৃষ্টি থাকে, সিজন থাকে না, ভাঙতে পারে না, ওই কেউ ডাক দিছে 500 টাকার লাই বদলে দিতে গেছে। আমরা সংসারে কষ্ট হইব, আমার বাবার মামলা দিব, মারি লইব, মারি গাড়ি সিরিয়ালাই দিব। আমার 4টা এতিম, আমার এতিম দিল বহুত কষ্ট, আমার জায়গা সম্পত্তি কিচ্ছু নাই, আপনার কাছে আমি সাহায্য চাইছি। পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবকের মৃতদেহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বিজেপির কর্মকর্তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রশাসনের তৎপরতার অভাবে মেহেরপুরে ব্যাপকভাবে বেড়েছে মাদকের সরবরাহ। ভারত থেকে খুব সহজেই ঢুকছে ফেন্সিডিল, হেরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক। হাত বাড়ালেই মিলছে মাদক ছয়লাভ অলিগলি। মাঝে মাঝে 2-1জন মাদক ব্যবসায়ী ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদকের ভয়াল থাবায় ধ্বংসের মুখে যুব সমাজ। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টে। মেহেরপুরে খুব সহজেই ঢুকছে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক, যা ছড়িয়ে পড়ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলাগুলোতে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রশাসনের তৎপরতার অভাবে মেহেরপুর জেলায় ব্যাপকভাবে বেড়েছে মাদকের সরবরাহ। হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক। মাঝে মাঝে প্রশাসনের অভিযানে 2-1জন মাদক ব্যবসায়ী ধরা পড়লেও বড় অংশই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে মাদকের ভয়াল থাবাই ধ্বংসের মুখে এ অঞ্চলের যুব সমাজ। আমার মতন একটা লোককে দিয়ে দিল যে জিনিসটা যে 200 পানি 200 তোমাকে 20,000 কি 40,000 খরচ দেবো। দেখা যাচ্ছে আমি দেখলাম আমি নিয়ে একটা গাড়ি পাঠানো 10,000 টাকা দিই, পাঠিয়ে দিলু, দেখা যাচ্ছে 30,000 টাকা আমার লাভ থেকে গেল। এরকম ধরনের কত লোক আছে, এরকম সিস্টেমে পাচার হয়। যদি সিস্টেম হয় না হলে কোনোদিন আছে দেখা যাচ্ছে বেসেও জানতে পারে না, বিডারও জানতে পারে না, চুরি করেও কাজ করে, এরকম লোক আছে। যুব সমাজটা এত পরিমাণ নষ্ট দিকে আগে যাচ্ছে, আগে যে নিয়ন্ত্রণ ছিল মাদকের সেটা এখন নেই। ধরেন নেশা করি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তে আমি চাই যে ভারত থেকে যাতে এই ফেন্সিডাল কিংবা এক কথা মাদক জাতীয় জিনিস যাতে আমার বাংলাদেশে না আসে। বিশিষ্ট জনেরা বলছেন এই মাদকের হাত থেকে যুব সমাজ রক্ষায় দ্রুতই বাড়াতে হবে প্রশাসনের তৎপরতা। জনসাধারণের মধ্যেও সৃষ্টি করতে হবে সচেতনতা। এই যে পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন নিষ্ক্রিয় থাকার কারণে বর্ডার বেল্টে, গাংনীর বিশেষ করে সমস্ত সীমান্ত এলাকাতে মাদকের ব্যবসা একটা রমরমা ব্যবসায় পরিণত হয়েছে। আমরা মনে করি এই মুহূর্তেই বন্ধ হওয়া উচিত। প্রশাসন সর্বস্তরেই আমাদের আবেদন থাকবে, জাতির স্বার্থে, এলাকার স্বার্থে, যুব সম্প্রসারের স্বার্থে এটি বন্ধ হওয়া দরকার। এদিকে বিগত কয়েক মাস প্রশাসনের তৎপরতা কমে যাওয়ার কথা স্বীকার করে পুলিশের এই কর্মকর্তা বলছেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। নিয়মিত শুরু করেছেন অভিযানও। গত 3 মাসে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে
একটু মাদক উদ্ধার স্থিমিত হয়ে গেলেও বর্তমানে আমরা সম্পূর্ণ তৎপর আছি এবং আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছি। শুধু আশ্বাস নয়, দ্রুতই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে যুব সমাজ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাইদা সান্তিতাস, দেশ টিভি। 8 থেকে 31 অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে বান্দরবান ও রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন ও মিশু মল্লিক। নয়ন, ভ্রমণ থেকে বিরত থাকার কারণ কি, আর এ নিয়ে কি বলছেন পর্যটন সংশ্লিষ্টরা? জেলার মতো যে বান্দরবানীও পর্যটক ভ্রমণের নিরুৎসাহিত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বান্দরবানে যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে যাতে বাইরে থেকে কোনো পর্যটক না আসেন সেজন্য সংশ্লিষ্টদেরকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যেটি জানিয়েছেন, গতকাল বান্দরবান প্রেস ক্লাব একটি সংবাদ সম্মেলন করেছিলেন, যেখানে তারা দাবি তুলেছিলেন বান্দরবানে আসলে মূলত 2019 সাল নানা সংকটের মধ্যে রয়েছে বান্দরবানের পর্যটন স্পটগুলো, যার কারণে যে এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, এখানে অন্তত 70টি হোটেল মোটেল রয়েছে, পরিবহন রয়েছে এবং হোটেল মোটেল সংশ্লিষ্ট এইসব পর্যটন খাতের সঙ্গে অন্তত 20,000 মানুষ জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু এইসব কারণে এই বর্তমানে যে নিষেধাজ্ঞা দিয়েছে, এই নিষেধাজ্ঞার কারণে পর্যটন ব্যবসায় বড়ভাবে একটি ধস নেমেছে। বান্দরবান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি রাঙ্গামাটিতে রয়েছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক, তিনি জানাবেন সেখানকার খবর। ধন্যবাদ নয়ন। আসলে রাঙামাটিতে আজ 8 তারিখ থেকে শুরু হয়েছে টানা 24 দিনের পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা, যেটি বলবৎ থাকবে আগামী 31 অক্টোবর পর্যন্ত। গত রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে রাঙামাটি পার্বত্য জেলার সকল যে অঞ্চল রয়েছে সেখানে সকল ধরনের পর্যটকদের ভ্রমণ করা থেকে বিরত থাকার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। আসলে এতে করে সবচেয়ে বড় যারা সমস্যায় পড়েছেন তারা হচ্ছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমরা কথা বলেছিলাম পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে, তারা বলছিলেন যে বেশ কয়েক মাস ধরে আসলে রাঙামাটিতে পর্যটকদের এবং পর্যটনের যে খরা চলছিল সেই খরাতে আসলে আবারও নতুন করে যুক্ত হয়েছে এই নিষেধাজ্ঞার ব্যাপারটি। গতকাল রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যে 10টি সংগঠন রয়েছে সেই 10টি সংগঠনের নেতৃবৃন্দ রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে দেখা করেছেন। তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সহ 4টি দাবি তারা জানিয়েছেন। পাশাপাশি তারা প্রধান উপদেষ্টা বরাবরও স্মারকলিপি প্রদান করেছেন। তাদের প্রধান যে দাবিটি ছিল সেটি হচ্ছে রাঙামাটির পর্যটন ব্যবসা আসলে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং পাশাপাশি তারা এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রণোদনা, পর্যটন ক্ষেত্রে উন্নয়ন এবং পাশাপাশি আগামীতে পর্যটন সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ যদি করতে হয় সেক্ষেত্রে তাদের সাথে আলোচনা করার জন্য তারা জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন। আমরা আরো কথা বলেছিলাম রাঙামাটি পর্যটন ব্যবস্থাপনা পরিচালক আলোক বিকাশ চাকমার সাথে, তিনি বলছেন এই নিষেধাজ্ঞার কারণে প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা তারা ক্ষতিগ্রস্ত হবেন। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে, ইশিকা। মিশু, অনেক ধন্যবাদ আপনাকে। 8 থেকে 31 অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করেছে প্রশাসন। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। ময়মনসিংহ নেত্রকোনায় প্লাবিত নতুন নতুন গ্রাম, বিলীন শত শত ঘরবাড়ি। পানি কমে আসায় শেরপুরে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নেই নিরাপত্তার শঙ্কা, বাড়ছে সরকারি ছুটি। হত্যা মামলায় ফের সালমান, আনিসুল, দীপুমণি, পলকের রিমান্ড মঞ্জুর। আছেন ইনু, মেননো, মামুন, মশিউরের 4 দিনের রিমান্ড। এবং মানিকগঞ্জে মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালক আতিকুলের 2 কোটি টাকার আলিশান বাড়ি। চাঁদাবাজি, তদবির বাণিজ্যে মালিক, অঢেল সম্পদের। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।